গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি নতুন একটা অধ্যায়ের নতুন কোনো একটা অংশ নিয়ে আলোচনা করবার জন্য। তো আজকের নতুন অংশ আলোচনা শুরু করবার আগে আমি তোমাদের থেকে কয়েকটি প্রশ্ন উত্তর জেনে নেব। প্রশ্ন আমি করব, উত্তর তোমরা দেবে, তাই তো? এরকমই হয়ে থাকে প্রত্যেকদিন ক্লাসের শুরুতে। তো আমরা আজকে কোন বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করব একটু বলো তো। অর্থাৎ পূর্বের দিনের ক্লাসে আমরা যে মূল বিষয়বস্তু আলোচনা করেছিলাম সেই মূল বিষয়বস্তু তোমাদের বলেছিলাম পাঠ্যপুস্তক দেখে, এবং আমি যেটুকু তোমাদেরকে বলেছিলাম সেইগুলো তোমরা খুব ভালোভাবে একটু দেখে আসবে, এবং কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে ক্লাসের শুরুতে বলবে, এবং তোমরা ক্লাসের শেষে সবাই বুঝলে আমরা বুঝে গেছি যার যেখানে সমস্যা হয়েছিল সেগুলোকে আমরা আরো বারবার বলে সেই সমস্যাগুলোকে আমরা মেটানোর চেষ্টা করেছি, তাই তো? তো আজকে আমরা শুরুতে একটু জিজ্ঞাসা করে নিই যে পূর্বের দিনের ক্লাসে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি উল্লেখ করে দিয়েছিলাম, আমি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই থেকেই জিজ্ঞাসা করব, নতুন করে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব না। আশা করি তোমরা সবাই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে টেক্সট বই থেকে ভালোভাবে দেখে এসেছো, জেনে এসেছো, তাই না? আচ্ছা, তো শুরুতে তাহলে একটু জিজ্ঞাসা করা যাক। আমি শুরুতেই জিজ্ঞাসা করব যে এই যে দুর্যোগ এবং বিপর্যয়, যে দুর্যোগ বিপর্যয়ের আমরা প্রাথমিক ধারণা সম্পর্কে জেনেছি, সেই দুর্যোগ এবং বিপর্যয়ের শ্রেণীবিভাগ করতে বলা হলে তোমরা কিভাবে শ্রেণীবিভাগ করবে আমাকে একটু প্লিজ বলো। আচ্ছা, হ্যাঁ বলো, খুব ভালো হচ্ছে। আচ্ছা, দুর্যোগ এবং বিপর্যয়ের শ্রেণীবিভাগ করতে হলে আমরা প্রথমেই বলবো দুর্যোগ এবং বিপর্যয়কে মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। কি কি সেগুলি? প্রথমত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তারপরে হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, তারপরে হচ্ছে মানবীয় দুর্যোগ ও বিপর্যয়। এর মধ্যে আবার এই প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়কে নির্দিষ্ট কটি শ্রেণীতে বিভক্ত করা যায়? ভেরি গুড, দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। সেগুলো কি কি? একটা হচ্ছে পার্থিব বিপর্যয় আর একটা হচ্ছে অপার্থিব বিপর্যয়, তাই না? আবার যদি এই পার্থিব বিপর্যয়কে আমরা নির্দিষ্ট কয়েকটি শ্রেণীবিভাগ করি সেগুলো তাহলে কি কি হবে? তো এই পার্থিব বিপর্যয়কে কটি শ্রেণীতে বিভক্ত করা যায় বললে? দুটি শ্রেণীতে। খুব ভালো। একটা ভূপৃষ্ঠ বিষয়ক বা ভূপৃষ্ঠীয় বিপর্যয়, আর একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় বিপর্যয়। তো এই পার্থিব বিপর্যয়ের আগে অপার্থিব বিপর্যয়, সেটিকে কটি শ্রেণীতে বিভক্ত করা যায়? সেটিকেও আবার দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। অপার্থিব মানে যেটা পৃথিবী বা ভূপৃষ্ঠের সঙ্গে সম্পর্কিত নয় সরাসরিভাবে। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি অপার্থিব বিপর্যয়? উল্কাপাত আর সৌরঝড়, তাই না? এগুলো আমরা বলতে পারি। আচ্ছা, এই পার্থিব বিপর্যয় যে ভূপৃষ্ঠ বিপর্যয়, তার ভাগগুলো কি কি? তো এখানে ভূপৃষ্ঠে আমাদের কি কি ঘটে তোমরা বলো? ভূমিধস, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সুনামি, নদী পাড়ের ভাঙন, এগুলো হচ্ছে ভূপৃষ্ঠীয় বিপর্যয়। আর এই বায়ুমণ্ডলীয় বিপর্যয়, এই বায়ুমণ্ডলীয় বিপর্যয়কে আবার দুটি নির্দিষ্ট শ্রেণীবিভাগে বিভক্ত করা যায়, তাই না? একটা হচ্ছে অস্বাভাবিক বিপর্যয়, আবার একটা রয়েছে পুঞ্জীভূত বিপর্যয়। তো এই যে অস্বাভাবিক যে বিপর্যয়, অস্বাভাবিক বিপর্যয়গুলো কোনগুলো, কি কি সেগুলো? যেমন ঘূর্ণিঝড় রয়েছে, বজ্রঝড় রয়েছে, শিলাবৃষ্টি রয়েছে, তুষারপাত রয়েছে, এগুলো হচ্ছে অস্বাভাবিক বিপর্যয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। আর পুঞ্জীভূত বিপর্যয় সেগুলো কোনগুলো? বন্যা, খরা, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, এগুলো কিন্তু আমরা এই পুঞ্জীভূত বিপর্যয় হিসাবে বলতে পারি।
এই দুর্যোগ বিপর্যয়ের তাহলে প্রথম যে শ্রেণীবিভাগ প্রাকৃতিক দুর্যোগ, তার শ্রেণীবিভাগ তোমরা এতক্ষণ খুব ভালোভাবেই বললে। আচ্ছা বলো 2 নম্বর শ্রেণীবিভাগটা কি? আধা প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। খুব ভালো। এর কি কোনো শ্রেণীবিভাগ রয়েছে? না, এর কোনো শ্রেণীবিভাগ নেই। আচ্ছা, এবার হচ্ছে মানবীয় দুর্যোগ ও বিপর্যয়। তাহলে মানবীয় দুর্যোগ বিপর্যয়টা কি? যে দুর্যোগ যেখানে প্রকৃতির কোনো সরাসরি যোগাযোগ লক্ষ্য করা যায় না, শুধুমাত্র মানুষ তার নিজস্ব প্রয়োজনে নিজস্ব বিচার বুদ্ধি খাটিয়ে পরিবেশকে ক্ষতি করে, এবং সেটা দেশের উন্নতিকল্পে হতে পারে বা বিজ্ঞান সাধনার উদ্দেশ্যে হতে পারে, গবেষণার উদ্দেশ্যে হতে পারে, বিভিন্ন রকম তার উদ্দেশ্য থাকতে পারে। সেই অনুযায়ী মানুষের দ্বারাও কিন্তু দুর্যোগ বা বিপর্যয় হতে পারে। তো যখনই মানুষের দ্বারা দুর্যোগ ও বিপর্যয় হচ্ছে, সেই ভাগগুলো কি কি? একদম ঠিক বলেছি, ভাগগুলো হচ্ছে ভৌত বিপর্যয়, রাসায়নিক বিপর্যয়, আর হচ্ছে জৈব বিপর্যয়। এর সঙ্গে আরো একটা আমরা বলতে পারি অর্থনৈতিক বিপর্যয়, তাই না? আচ্ছা বলো তো, ভৌত বিপর্যয়, মানবীয় ভৌত বিপর্যয় কোনগুলো? মানবীয় ভৌত বিপর্যয় হচ্ছে যেগুলো মানুষের দ্বারা যখন ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরে ভূমিকম্প হতে পারে, তাই না? কোনো ব্লাস্ট করা হলো খনির উদ্দেশ্যে বা পাহাড় ফাটানোর উদ্দেশ্যে, রাস্তা করবার জন্য, সেখানেও ভূমিকম্প হতে পারে, ভূমিধস নামতে পারে, ভূমিক্ষয় হতে পারে। আবার রাসায়নিক বিপর্যয় কিভাবে হবে? কোনো বিজ্ঞান গবেষণাগারে রাসায়নিক গ্যাসের নির্গমন হতে পারে, রাসায়নিক দ্রব্য নিঃসরণ হতে পারে, পারমাণবিক বিস্ফোরণ হতে পারে, এগুলো রাসায়নিক বিপর্যয়ের অন্তর্গত। আর জৈব বিপর্যয় কোনগুলো? জনবিস্ফোরণ হতে পারে, ইউট্রিফিকেশন হতে পারে, আবার দাবানল হতে পারে, এগুলো হচ্ছে জৈব বিপর্যয়। আর সর্বশেষ যে অংশটি বললাম সেটা হচ্ছে কি? অর্থনৈতিক বিপর্যয়। দেখবে এই যে কিছুদিন আগেই কোভিড-19 অর্থাৎ করোনার সময় যে সারা বিশ্বব্যাপী লকডাউন হয়েছিল, সেই লকডাউনের প্রভাবে কিন্তু অনেক মানুষ ব্যাপকভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছিল, এবং অনেক কোম্পানি, অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা কিন্তু তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে। তো এগুলো অর্থনৈতিক বিপর্যয়ের অন্তর্গত, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো তো, যে মানবীয় দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কি পার্থক্য রয়েছে? হ্যাঁ বলো। দেখো, প্রাকৃতিক বিপর্যয়, একদম ঠিক বলেছো, যেটা প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীর মধ্যে হতে পারে, আবার পৃথিবীর বাইরেও, যেটা অপার্থিব, সেটাও হতে পারে, কিন্তু মানবিক। কারণ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের মধ্যেই কিন্তু তার সীমাবদ্ধতা, তাই না? প্রাকৃতিক বিপর্যয় কি হয়? ঘন ঘন হয়, সেটা স্বল্পস্থায়ী হতে পারে বা আকস্মিকভাবে হতে পারে। মানবিক বিপর্যয় মাঝে মধ্যে হয় এবং তার দীর্ঘস্থায়ী একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে, তাই না? প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির বিভিন্ন কারণে হতে পারে, ভূমিকম্প, ধস, বৃষ্টি, বন্যা, খরা, বিভিন্ন কারণে হতে পারে। আর মানবিক দুর্যোগ বা মানবীয় বিপর্যয় মানুষের বিভিন্ন রকম কার্যাবলী, অর্থাৎ গবেষণাগার থেকে গ্যাস লিক বা যুদ্ধ যদি মানুষ করে থাকে, দুটি দেশের যুদ্ধ, সে পারমাণবিক বিস্ফোরণ, সেখানেও কিন্তু এই মানবিক বিপর্যয় লক্ষ্য করা যায়। তাহলে এই পর্যন্তই আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, এবং আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম তোমাদের কিছু জনের এটা খুব ভালোভাবে তৈরি হয়েছে, কিন্তু কিছু জনের আরো একবার করে যতক্ষণ না তোমাদের সঠিকভাবে এটা মনে থাকছে, ততক্ষণ কিন্তু এগুলোকে পড়ে যেতে হবে।
নিজেরা যদি না পড়ো তাহলে কিন্তু পরীক্ষার সময় সঠিকভাবে তোমাদেরই লিখতে বুঝতে অসুবিধা হবে। তাই সেটা যাতে খুব ভালোভাবে হয় তার জন্য তোমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা মূল অংশ এবার আলোচনা শুরু করব। তোমরা সকলে নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী। সেখান থেকে আমরা এই নবম শ্রেণীর ভূগোল বিষয় থেকে ষষ্ঠ অধ্যায়ের যে দুর্যোগ ও বিপর্যয়ের অধ্যায় আমরা আলোচনা করছিলাম, আজকে আমরা নতুন একটা অংশ আলোচনা করব। কি সেই অংশ? আচ্ছা বলো তো, যদি নদীতে আবার যে কোনো জায়গাতেই তুমি বলো, নদীতে যদি বা পুকুরে যদি জলের যেটুকু জল ধরে রাখার ক্ষমতা রয়েছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত বা যে কোনো কারণে যদি নদীতে ও পুকুরে জল যদি দুকুল ছাপিয়ে চলে যায়, সেই যে অবস্থার সৃষ্টি হয়, বা নদীর বাঁধ ভেঙে গেলে যদি নদীর জল সমুদ্রের জল যদি মানুষের বসতি অঞ্চলে বসতি স্থাপনের জায়গায় ঢুকে যায়, তাহলে সেই অবস্থাটাকে কি বলা হয়? তোমরা দেখেছো? বা কলকাতার রাস্তাতেও, এখানে তো আর সেরকম ভাবে কলকাতা বা শহরাঞ্চলে এখানে তো নদীর প্রভাব একটু হলেও কম গ্রামাঞ্চল অপেক্ষা। তো এখানেও যদি জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণভাবে সঠিক না থাকে, অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য রাস্তায় দেখা গেল এবং একটা নিম্নচাপজনিত কারণে প্রায় হাঁটু সমান কোমর সমানে জল দাঁড়িয়ে যায়, সেই যে অবস্থার সৃষ্টি হয় বা অবস্থা তৈরি হয়, তাকে কি বলা হয়? একদম ঠিক বলে, তাকে আমরা বন্যা বলতে পারি। অর্থাৎ প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত পরিমাণ বৃষ্টিপাত হয় বা জল বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে যায় বিভিন্ন অঞ্চল, তাহলে সেই যে পরিস্থিতি সৃষ্টি হয় সেটিকে আমরা বন্যা বলতে পারি। তাহলে আজকে আমরা এই বন্যা কেন হয়, কিভাবে হয়, এবং বন্যার কি কি প্রভাব লক্ষ্য করা যায়, কিভাবে মানুষের বসতিকে ক্ষতিগ্রস্ত করে তোলে, এবং বন্যা হওয়ার জন্য প্রাকৃতিক বিভিন্ন কারণ যেমন তার কাজকর্ম করে থাকে, তার সাথে সাথে মানুষের বিভিন্ন কার্যাবলীও কিন্তু এই বন্যা হওয়াকে প্রভাবিত করে। ঠিক আছে, সেই কারণগুলো আমরা ধীরে ধীরে এবার আলোচনা করব। তো দেখো, আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু, তো আমরা এই বন্যা যেমন আলোচনা করব, তার সঙ্গে পাঠ্যসূচিভুক্ত আরো এরকম বিভিন্ন বিপর্যয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই যে বন্যা আলোচনা করছি, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় বা আবহাওয়াগত বিপর্যয় সমূহ। ঠিক আছে, এটা বায়ুমণ্ডলের কারণের জন্য বন্যা হয়, ভূপৃষ্ঠগত কারণ এটা নয়। কারণ তোমরা যখন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় এবং আবহাওয়াগত বিপর্যয়। তাহলে বন্যার প্রাকৃতিক কারণ আজ আমরা আলোচনা করব। চলো দেখি কোন কোন প্রাকৃতিক কারণের জন্য আমাদের এই জমি ভূমি জলে বিভিন্ন সময় প্লাবিত হতে থাকে, যেটাকে আমরা বন্যা রূপে চিহ্নিত করতে পারি। বন্যা কাকে বলা হয় সেটা একটু শুরুতে জেনে নেব। দেখো, যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছ, এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো? এটা কিন্তু কোনো নদী বা সমুদ্র বা কোনো ড্রেন নয়। এগুলো সাধারণ মানুষের বসবাসের বা নির্দিষ্ট চলাফেরার যোগাযোগ স্থাপনের জায়গা বা রাস্তা। সেখানে নদীর জল এবং তার সাথে অতিরিক্ত বৃষ্টিপাতের জল জমে গিয়ে কিভাবে অঞ্চলের পর অঞ্চল প্লাবিত হয়ে গেছে। ঠিক আছে, দেখো উদ্ধার কাজে যাচ্ছে, আশা করি ইনি একজন ডিজাস্টার ম্যানেজমেন্টের মেম্বার, উদ্ধার কাজে যাচ্ছেন স্পিডবোট নিয়ে। এখানেও একটা স্পিডবোট লক্ষ্য করতে পারছি আমরা। অর্থাৎ যে অংশে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার উদ্ধার কাজে যাওয়া হচ্ছে। তো বলা হচ্ছে প্রবল বৃষ্টিপাতের অতিরিক্ত জল, ঠিক আছে,
নদী খাতের দুপার ছাপিয়ে, অর্থাৎ যে নদী তো তার একটা নির্দিষ্ট জল ধারণ ক্ষমতা রয়েছে, এবং যদি অতিরিক্ত বৃষ্টিপাতের জল যদি নদী খাতের দুপার ছাপিয়ে প্লাবন ভূমিতে ছড়িয়ে পড়ে, অর্থাৎ যে বাঁধ, যে বাঁধের পরে যে সাধারণ জমি, অর্থাৎ এই যে বাঁধের পরবর্তী যে ভূমি, প্লাবন ভূমি, সেখানে এবং এছাড়াও সামুদ্রিক জলোচ্ছ্বাস মানে সুনামি, তাই তো? এই সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলেও জল যদি উপকূল ভূমিতে ছড়িয়ে কয়েকদিন যদি জলমগ্ন থাকে, সেই অবস্থা তাকে বন্যা বলা হয়। তাহলে বুঝতে পারলে, তাহলে অতিরিক্ত বৃষ্টিপাতের জল যদি, নদীর যে একটা তো জল ধারণ করার ক্ষমতা রয়েছে, সেই জল যদি দুকুল ছাপিয়ে যে পাড় ভূমি রয়েছে, প্লাবন ভূমি রয়েছে, সেখানে যদি জল ছড়িয়ে যায়, বা সামুদ্রিক জলোচ্ছ্বাস অর্থাৎ সুনামির প্রভাবেও যদি জল উপকূল সংলগ্ন অঞ্চলে, বসতি অঞ্চলে একটানা কয়েকদিন জলমগ্ন অবস্থায় থাকে, এমন নয় যে বৃষ্টির সময় জল জমে গেল ভংস বন্যা বললাম, তা নয়। বৃষ্টির সময় জল জমতেই পারে, কিন্তু সেটা যদি নির্দিষ্ট সময় পরে সেই জলটা নেমে যায়, তাহলে তাকে কিন্তু আর বন্যা বলবো না। ঠিক আছে? বন্যা মানুষের উপকারী ও আশীর্বাদ স্বরূপ অনেক সময় গণ্য হয়, সেটা সব সময় নয়। কিন্তু আধুনিক পরিবেশ বিজ্ঞানে এটি একটি বায়ুমণ্ডলীয় ক্রমপুঞ্জিত একটি বিপর্যয়। কারণ আমরা বায়ুমণ্ডলীয় যে অবস্থা দেখলাম, তার একটা ক্রমপুঞ্জিত বিপর্যয় হচ্ছে এই বন্যা, এবং বন্যা অতি সাধারণ প্রাকৃতিক একটা বিপর্যয়। যে কোনো সময় যে কোনো অঞ্চলে কিন্তু নদীর বাঁধ ভেঙে বন্যা হতে পারে, তবে এটা বেশি ভাগ যেটা হয় না নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে বর্ষাকালে লক্ষ্য করা যায় বেশি এটা। আর বন্যা মানুষের উপকার উপকার বা আশীর্বাদ স্বরূপ রূপে কেন মনে করা হয়, বা বিপর্যয় রূপে কেন মনে করা হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। ঠিক আছে? তো বন্যার ফলে কোন কোন অঞ্চল বেশি পরিমাণে, বেশিভাবে প্রভাবিত হতে পারে, সেগুলো একটু আমরা দেখব। দেখো, এই যে ছবিটা আমি এখানে দেখিয়েছি বন্যার কবলিত অঞ্চল থেকে, এই যে দেখো এত বড় বড় অট্টালিকা, গগনচুম্বী আমরা অট্টালিকা বলি, অর্থাৎ তার মানে এখানটা প্রভূত উন্নতি লাভ করতে পেরেছে, সেই জন্য এখানে এত বড় বড় অট্টালিকা স্থাপন করা হয়েছে, বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে। দেখো রাস্তাঘাট কত উন্নত, কিন্তু এইখানেও কিন্তু এই বন্যার হাত থেকে রক্ষা পায়নি এই সব অঞ্চল। তার মানে কি ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা আমরা বুঝতেই পারছি। ঠিক আছে? বৃহৎ বৃহৎ যে নদী অববাহিকাগুলি থাকে, এই বৃহৎ নদী অববাহিকার যে অঞ্চল, বা অর্থাৎ বদ্বীপ অঞ্চলে কিন্তু বন্যা দেখা যায়। ঠিক আছে? তা কোন কোন নদীর অববাহিকা অঞ্চলে বন্যা লক্ষ্য করা যায় বা দেখা যায়? পৃথিবী জুড়ে যে বড় বড় নদী অববাহিকাগুলো অঞ্চল রয়েছে, প্রায় সব নদী অববাহিকা অঞ্চলেই কিন্তু কোনো না কোনো সময় বন্যা দেখা গেছে। শুরুতেই আমরা বাংলাদেশের গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ যে অঞ্চল, সেখানে এই বন্যা লক্ষ্য করা যায়। চীনের ইয়াংসি কিয়াং নদী এবং মগো নদীর অববাহিকাতেও বন্যা লক্ষ্য করা যায়। মায়ানমারের ইরাবতী এই নদীতেও লক্ষ্য করা যায়। আবার পাকিস্তানের সিন্ধু নদ, এই নদীও কিন্তু বন্যার অন্তর্গত হয়। ইরাকে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, এই নদীতে বন্যা লক্ষ্য করা যায়, অববাহিকা অঞ্চলে বন্যা দেখা যায়। নাইজেরিয়ার নাইজার, মিশরের নীল নদ, এই নদীতেও বন্যা হয়। যুক্তরাষ্ট্রের মিসিসিপি বদ্বীপ এবং ইতালির পো অববাহিকা। দেখো তাহলে সারা বিশ্ব জুড়ে কিন্তু যে বৃহৎ বৃহৎ নদী অববাহিকা অঞ্চল রয়েছে, প্রায় সব নদী অববাহিকা অঞ্চলেই কিন্তু আমরা বন্যার অন্তর্গত হয়, এটা আমরা জানলাম। এটা যেমন পৃথিবী সম্পর্কে আমরা আলোচনা করলাম, যে পৃথিবীর কোন কোন নদী বন্যা প্রভাবিত অঞ্চলের অন্তর্গত হয়, ভারতে কোন কোন নদী বা কোন কোন অঞ্চল বন্যা লক্ষ্য করা যায়। ভারতে বলা হচ্ছে 12% ভূমি বন্যা প্রবণ।
তাহলে কত শতাংশ ভূমি বন্যাপ্রবণ ভারতে? 12% ভূমি প্রায় বন্যাপ্রবণ। অর্থাৎ এই যে ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র হচ্ছে সর্বাধিক বন্যাপ্রবণ একটা নদী। ঠিক আছে, এছাড়াও গঙ্গা, শতদ্রু, বিপাশা, রাভি, যমুনা, চম্বল, নর্মদা, তাপি এবং নিম্ন দামোদর অববাহিকা, ঠিক আছে, এবং পূর্ব উপকূল অঞ্চলে অসম, অরুণাচল প্রদেশের এছাড়াও বিহার, পশ্চিমবঙ্গ বন্যা বিপর্যয় রূপে কিন্তু হাজির হয়। তাহলে এই যে সমস্ত অঞ্চলের নাম আমরা এক্ষুনি বললাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু বন্যা কি হয়, একটা বড় সড়ো বিপর্যয় রূপে দেখা যায়। ঠিক আছে, তাহলে ভারতের কত শতাংশ ভূমি বন্যাপ্রবণ? 12% ভূমি হচ্ছে বন্যাপ্রবণ, তাই না? এর মধ্যে ব্রহ্মপুত্র সর্বাধিক, এছাড়াও গঙ্গা, শতদ্রু, বিপাশা, রাভি, যমুনা এইসব নদীগুলো কিন্তু বন্যা কবলিত অঞ্চল, মানে এই নদীর অববাহিকা অঞ্চল হচ্ছে বন্যা কবলিত। আরো একটা উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যেটা হচ্ছে চীনের ইয়াংসিকিয়াং নদী, অর্থাৎ এই নদীর যে অববাহিকা, এই আমরা আলোচনা করলাম চীনের ইয়াংসিকিয়াং, এই চীনের ইয়াংসিকিয়াং এ 1931 সালে সব থেকে ভয়াবহ বন্যা লক্ষ্য করা গেছিল, যে বন্যার ফলে 10 লক্ষ, প্রায় 10.5 লক্ষের বেশি মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং শুধু ক্ষতি নয়, এরা মৃত্যু হয়েছিল। মানে কি ভয়াবহ বন্যা হয়েছিল তাহলে বোঝো। এছাড়াও যুক্তরাষ্ট্রে, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে বন্যার ফলে 1993 সালে 54,000 মানুষের মৃত্যু ঘটেছিল। এটাও একটা অত্যন্ত ভয়াবহ একটা বন্যা অবস্থা। উত্তর পূর্ব ভারতে সেখানে 1978 সালে 3,800 জনের মৃত্যু ঘটেছিল। এই যে ছবিগুলো আমি তোমাদের পাশে দেখাচ্ছি, প্রত্যেকটা অংশ আলোচনা করবার সময় ছবিগুলো দেখলেই বুঝতে পারবে যে কি ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং বন্যা পরিস্থিতি হলে শুধুমাত্র যে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, মানুষ যে নির্দিষ্ট বসতি অঞ্চলে বসবাস করত এতদিন, সে বসতি সম্পূর্ণভাবে কিন্তু নষ্ট হয়ে যায়, সম্পত্তি নষ্ট হয়ে যায়, কৃষি জমি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা এতক্ষণ কি কি আলোচনা করলাম? বন্যা কাকে বলে, কিভাবে বন্যা একটা স্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয়টা জানলাম, প্রভাবিত অঞ্চল কোন কোন অঞ্চলে বা কোন কোন নদীর অববাহিকা অঞ্চলে বন্যা প্রবণ, সেগুলো আমরা জানলাম। ঠিক আছে, এইবার আমরা আলোচনা করব বন্যার প্রাকৃতিক কারণ। তার আগে জাস্ট একটা পরিসংখ্যান আমরা একটু চোখ বোলাবো। কি সেই পরিসংখ্যান? যে ভারতে প্রায় স্বাধীনতার পরবর্তী সময় থেকে 2000 সাল পর্যন্ত যে বড় বৃহৎ বন্যা হয়েছে, তার ফলে যে মানুষের প্রাণহানি ঘটেছে, সেই সালগুলো এবং কোথায় কোথায় হয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব। ঠিক আছে, উত্তর ভারতে 1961 সালে প্রায় 2000 মানুষ হতাহতের খবর পাওয়া গেছিল। উত্তর পূর্ব ভারতে 1968 সালে 4890 জন মানুষের মৃত্যু ঘটেছিল, এবং 1978 সালে প্রায় 3800 মানুষের মৃত্যু ঘটেছিল। আবার উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতে এই দুটি জায়গাতে 1994-তে 2001 জন মানুষের হতাহতের খবর পাওয়া গেছিল। এছাড়া আবার সে উত্তর পূর্ব ভারতেই 1998 সালে 1811 জন মানুষের হতাহতের খবর পাওয়া গেছিল। আর উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারত মিলিয়ে 2000 সালে 1290 জন মানুষের হতাহতের খবর পাওয়া গেছিল। দেখো, এখানে যে সংখ্যাটুকু রয়েছে, এই সংখ্যাটুকু শুধুমাত্র সরকারি পরিসংখ্যান মাত্র, কিন্তু ক্ষতির সম্মুখীন, বিপদের সম্মুখীন হয়েছে হয়তো লক্ষ লক্ষ মানুষ, এবং অনেক মৃত্যুই সেগুলো সরকারি খাতায় অবধি আসতে পারে না।
ঠিক আছে? এই ছবিগুলো দেখো কিভাবে বড় বড় বৃহৎ একতলা দোতলা বাড়িগুলো সম্পূর্ণভাবে জলের তলায় ডুবে রয়েছে। এই অংশ দেখো গ্রামের দিকে সুন্দরবন অঞ্চলের বাড়ি, কিভাবে জল উঠে গেছে, মাটির বাড়ি সব সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই অংশে দেখো রাস্তাঘাট, নদী, বিভিন্ন জায়গা জলে পুরো প্লাবিত হয়ে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রাকৃতিক কারণগুলো সম্পর্কে একটু আলোচনা করব। প্রথম যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত। কারণ বন্যা হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত। এছাড়াও আরো বিভিন্ন কারণে বন্যা হতে পারে। তো আমরা আজকে মূলত প্রাকৃতিক কারণগুলো সম্পর্কেই কিন্তু আলোচনা করব। তো অতিরিক্ত বৃষ্টিপাত কি হচ্ছে? মেঘ ভাঙা বৃষ্টির ফলে এবং অল্প সময়ে প্রচুর যখন বৃষ্টিপাত হয়। মেঘ ভাঙা বৃষ্টিপাত কি? অর্থাৎ দেখা গেল এটা মূলত হয় উচ্চ পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়, যেখানে মেঘ হয়ে রয়েছে এবং আমরা জানি কি সেই মেঘ থেকে যখন ঘনীভূত হবে তখন ধীরে ধীরে সেখান থেকে বৃষ্টি হয়। কিন্তু সেই মেঘ, সম্পূর্ণ মেঘ যদি ভেঙে যায়, অর্থাৎ মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসে এবং মেঘের মধ্যস্থিত যে বৃষ্টিপাত হতো কয়েকদিন ধরে হতো, সেটা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে যদি সেটা একটা জায়গায় পড়ে, তো সেখানে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টি এবং তার সাথে সাথে সেই অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে ধস নামারও প্রবণতা লক্ষ্য করা যায়। এবং অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত, অর্থাৎ যেটা মুষলধারে বৃষ্টিপাত যেটা বলা হয়, মূলত বর্ষাকালে হতে দেখা যায়। এছাড়াও ক্রান্তীয় ঘূর্ণবাতে একটানা প্রবল বর্ষণ যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয়। মৌসুমী বায়ুপ্রবাহকালে নিম্নচাপের দীর্ঘস্থায়ী অধিক বৃষ্টিপাত, অর্থাৎ নিম্নচাপের জন্য দেখবে বর্ষাকালে আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা করে 3 দিন 4 দিন 5 দিন নিম্নচাপ থাকবে, তাহলে এর জন্য অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে। এই অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য যে জল, বৃষ্টিপাতের জল নদী খাতে নিষ্কাশিত হতে পারে না, অর্থাৎ শহর বা গ্রামাঞ্চলের যে ড্রেনগুলো, জল নিষ্কাশিত যে ড্রেন রয়েছে, জল পাস হওয়ার যে ড্রেন রয়েছে, সেগুলো যদি সেই জলের না নিয়ে যেতে পারে, এবং কারণ সব জায়গা তো জল থই থই করছে, কোনো জায়গাতে জল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তখন কিন্তু এই বন্যা সৃষ্টি হয়। এই যে ছবিগুলো দেখো, রাস্তায় প্রায় কোমর পর্যন্ত জল প্রত্যেকটি ছবিতেই লক্ষ্য করা যাচ্ছে, এবং এটা কিন্তু কোনো সমুদ্র বা নদীর মাঝখানে কেউ দাঁড়িয়ে নেই, রাস্তাতেই অতিরিক্ত পরিমাণ বৃষ্টিপাত, এবং এত বৃষ্টিপাত হয়েছে শহরের জল নিকাশি ব্যবস্থাও কাজ করছে না, আর নদীও জলে পরিপূর্ণ হয়ে গেছে, তখন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইএমডি অর্থাৎ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটা আমাদের আবহাওয়া দপ্তর বলা হয়, এর মতে গড় বার্ষিক বৃষ্টিপাত, অর্থাৎ যেটুকু বৃষ্টিপাত হওয়া উচিত সেই স্বাভাবিকের থেকে যদি 125% বেশি বৃষ্টিপাত হয়, সেই অবস্থা তখন বন্যা রূপে বিবেচিত হবে। তাহলে এই অবস্থাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কত? যে গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে যদি 125%-এর বেশি হয়, তখন সেটি বন্যা রূপে বিবেচিত হবে। দেখো বন্যার ছবিগুলো দেখে বুঝতে পারছো তো সবাই? তাহলে বোঝা গেল প্রথম যে কারণ আমরা আলোচনা করলাম, কি কারণ? অতিরিক্ত বৃষ্টিপাত, তাই তো? আচ্ছা, দ্বিতীয় কারণ হচ্ছে তুষার গলন, অর্থাৎ তুষার গলে গেলে, অর্থাৎ তুষার মানে কি? বরফ। উচ্চ অক্ষাংশে কি হয়, দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে শীতকালে যদি তুষারপাত হতে থাকে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে তুষারপাত হতে থাকে, এবং কোনো অঞ্চলেই তো শীতকাল, সারা বছর শীতকাল লক্ষ্য করা যায় না, অর্থাৎ একটু হলেও তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যায়। তো শীতকালের পরবর্তী অংশে যখন, ওই অংশে যখন পরবর্তী সময় বসন্তকাল আসে, তো বসন্তের শুরুতে হঠাৎ উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায়। উষ্ণতা বৃদ্ধি পেয়ে অতি দ্রুত গলে যায়, এবং গলে গিয়ে নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে নিম্ন প্রবাহের যে সমভূমি রয়েছে, সেখানে ভয়াবহ প্লাবন সৃষ্টি করে।
অর্থাৎ উচ্চ পাহাড়ি অঞ্চলে বরফ গলে গেল, সেই বরফ গলা জল নদী উপত্যকার মধ্যে দিয়ে সেটা কিন্তু ওপর থেকে ধীরে ধীরে পাহাড়ি অঞ্চল থেকে মালভূমি অঞ্চলের সমভূমিতে প্রবেশ করবে। তো তখন এই বরফ গলা জলের জন্যই কিন্তু সমভূমি অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। তো দেখো এই যে স্বাভাবিকভাবে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই বরফ গলা জল এই অংশে কিন্তু দেখো বরফ গলে গিয়েই কিন্তু এখানটাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরবর্তী চিত্রটা রাশিয়াতে হয়েছিল একবার, বরফ গলা জল নিম্ন প্রবাহের থেকে প্রচন্ড পরিমাণ ব্যাপক ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। এই অংশটাও দেখো, এটাও একটা বন্যার পরিস্থিতি যেটা বরফ গলনের ফলে লক্ষ্য করা যাচ্ছে। গাড়িগুলো দেখো ভাসছে। তাহলে 2 নম্বর কারণ কি হলো? তুষার গলন। 1 নম্বর কারণ কি আলোচনা করেছি আমরা? অতিরিক্ত বৃষ্টিপাত। তাহলে বন্যা হওয়ার প্রাকৃতিক কারণ হিসেবে আমরা অতিরিক্ত বৃষ্টিপাত এবং তুষার গলন সম্পর্কে আলোচনা করলাম। 3 নম্বর হচ্ছে বরফ গলন। এখানে তোমাদের মনে হতে পারে যে বরফ গলন আর তুষার গলনের মধ্যে কি পার্থক্য রয়েছে। পার্থক্য এইটুকু বলবো যে তুষার গলন যেটা হচ্ছে সেটা কিন্তু একটা মরশুমে শীতকালে নির্দিষ্ট সময়ে সেই জায়গাতে তুষারপাত হয়েছিল এবং যখন তাপমাত্রা কমে গেছে তখন সেই বরফ কিন্তু গলে গেছে, তুষার গলে গেছে। তার ফলে নিম্ন প্রবাহে বন্যা দেখা গেছে। আর বরফ গলনটা আমরা বলবো হিমবাহ অধ্যুষিত অঞ্চল, অর্থাৎ যে গ্লেসিয়ার, একদম উচ্চ পার্বত্য অঞ্চলে বরফের যে চাদরের যে স্তর, দেখো এই ছবিগুলো দেখো, বরফের বড় বড় অংশ লক্ষ্য করতে পাচ্ছি। এই হিমবাহ অধ্যুষিত অঞ্চলে হিমবাহ শীতকালে নদী উপত্যকায় প্রসারিত হয়ে যায়, করে জলপ্রবাহে বাধা সৃষ্টি করে। তার মানে এই যে হিমবাহগুলো যখন শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার জন্য অতিরিক্ত বড় হয়ে যায়, প্রসারিত হয়ে যায়, কারণ জল যখন বরফে পরিণত হয় কি হয়, তার আয়তন বেড়ে যায়। তো বেড়ে গিয়ে এটাও কিন্তু নদীতেও পুরো বরফে ঢেকে যায়, বরফে পরিণত হয়ে যায়। ঠিক আছে? এবং গ্রীষ্মকালে যখন এই বরফ গলে যায়, গলে গেলে কি হয়, সেই নদী অংশ বা যে অংশ বরফ গলেছিল, বরফ গলে গিয়ে জলের প্রবাহ বৃদ্ধি পেয়ে যায় অনেকটাই, বা বরফ টুকরো টুকরো নদী খাতে সংকীর্ণ অংশ বা বাঁকে আটকে গিয়ে অবরোধ সৃষ্টি করে। তার মানে বরফের যে বড় বড় অংশ, বরফের যে বড় বড় চাই, সেগুলো যখন নদীর সংকীর্ণ অংশে আটকে যায়, জমে যায়, সেখানটাতে এরকম ভাবে নদীর জল তখনও যদি সেখানে যদি উপচে পড়ে, অর্থাৎ গরমকাল এসে যখন বরফ একটু হিমবাহ জল গলে গেল, তার প্রভাবে যখন নদীর দুপারের জল যখন ছাপিয়ে চলে যায়, তখন সেখানে কিন্তু বন্যার সৃষ্টি হতে পারে। তুষার গলা জলের ফলেও যেমন হতে পারে, আবার হিমবাহ অধ্যুষিত অঞ্চল হিমবাহ গলে যাওয়ার ফলেও কিন্তু বন্যা সৃষ্টি হতে পারে। ঠিক আছে? 3টি কারণ আমরা প্রাকৃতিক কারণ আলোচনা করলাম। এবার পরবর্তী কি কারণগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই আমরা। ভরা কটাল। দেখো এই ছবিটা দেখো, ভরা কটাল কখন হয়? তাহলে যখন ভরা জোয়ার, অর্থাৎ নদীর যে স্বাভাবিক জলতল তার থেকেও যদি আরো বেশি পরিমাণ জল বৃদ্ধি পেয়ে যায় নদীতে, ঠিক আছে, অর্থাৎ চাঁদ এবং সূর্যের পৃথিবীর অবস্থানের জন্যই ভরা কটাল লক্ষ্য করা যায়, তখন এই যে খাড়ি এলাকা থাকে, খাড়ি এলাকায় ভরা কটালের সময় জল বেশ, মানে জোয়ারের সময় জল, এই সময় জলতল বেশ খানিকটা উপরের দিকে উঠে যায়, উঠে গিয়ে নদীর বাঁধের ওপর দিয়ে জল উপচে গিয়ে কিন্তু বন্যা সৃষ্টি হয়। বা শুধু বাঁধের উপচে যাওয়া নয়, বিভিন্ন যদি দুর্বল জায়গার বা দুর্বল বাঁধ থাকে সেটা কিন্তু ভেঙে গিয়ে নদীর জল অঞ্চলে ঢুকে গিয়ে বা বসতি অঞ্চলে ঢুকে গিয়ে বন্যা সৃষ্টি করতে পারে। এই ছবিটা লক্ষ্য করে দেখো। সামুদ্রিক জলোচ্ছ্বাস অর্থাৎ সুনামি, ঠিক আছে, তো ঘূর্ণিবায়ু দ্বারা সৃষ্ট অতি বৃহদাকার ঢেউ, তার মানে যে ঢেউয়ের পরিমাণটা যখন একটা বড় হয়, এই সুনামি যদি উপকূলে আছড়ে পড়ে তখন কিন্তু মহাপ্লাবন সৃষ্টি হয়। এই দেখো এই ছবিটা,
2004 সালে একবার সুনামি হয়েছিল জাপান, ইন্দোনেশিয়া, সুমাত্রা এই অংশে। ঢেউয়ের পরিমাণটা দেখো, ঢেউটা কত উঁচুতে উঠেছে, উঠে বসতি অঞ্চল এবং উপকূল অঞ্চল সম্পূর্ণরূপে মহাপ্লাবন, সে শুধু প্লাবন নয় মহাপ্লাবন, তার মানে কত পরিমাণ বেশি জল, সমুদ্রের জল এই বসতি অঞ্চলে ঢুকে গিয়ে কিন্তু ব্যাপক একটা বড় বিপর্যয় সৃষ্টি করে, যেটাকে এই সামুদ্রিক জলোচ্ছ্বাসের জন্য হতে পারে। এছাড়াও নদীর সর্পিল গতি অর্থাৎ সরু সংকীর্ণ এবং মুচে যাওয়া গতিপথ এই বন্যার জন্য দায়ী। ঠিক আছে, কারণ নদীর যে অর্থাৎ নদী আগে যে পরিমাণ চওড়া ছিল, কিন্তু যদি নদী ধীরে ধীরে মজে যাওয়ার জন্য নদীর যদি প্রবাহ পথ সরু হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন কিন্তু সেই সব নদীতে জল হঠাৎ করে বেড়ে গেলে, অতিরিক্ত বৃষ্টিপাত হলে সহজেই জল ধারণ করতে পারবে না, সেই জল নদীর দুকুল ছাপিয়ে কি হয়, বন্যার সৃষ্টি হতে পারে। আবার নদীপথে জলের স্বাভাবিক মরু অঞ্চল যেটা রয়েছে, স্বাভাবিক অঞ্চলে যদি এই স্বাভাবিক মরু অঞ্চলে মজে যাওয়া ওয়াদি আকস্মিক বৃষ্টিপাতে বন্যা সৃষ্টি করতে পারে, অর্থাৎ মরু অঞ্চলে হয়। তো অপসারণ বাধা পাওয়ায় অতিরিক্ত জল বন্যা সৃষ্টি করে। এই মরুভূমি অঞ্চলেও সেই জন্য বন্যা লক্ষ্য করা যায়। দেখো এই ছবিটা দেখো, এটাও কিন্তু ভরা জোয়ারে দেখা যেতে পারে, হঠাৎ করে এই দুর্বল অংশ বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে যাওয়ার জন্য নদীর জল যখন বসতি অঞ্চলের দিকে কিন্তু ঢুকে যাচ্ছে বাঁধ ভেঙে গিয়ে। এটা সুন্দরবন অঞ্চলে প্রায় লক্ষ্য করা যায়, কিন্তু সুন্দরবন অঞ্চলের মানুষ সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। অতিরিক্ত বৃষ্টিপাত বা ভরা কোটাল এই সময় কিন্তু নদীর বাঁধ ভেঙে গিয়ে জল অঞ্চলের পর অঞ্চল প্লাবিত হতে দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যা পর্যন্ত আলোচনা করলাম বা যেটুকু আলোচনা করলাম, কারোর কি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা, যেটুকু অসুবিধা হয়েছে সেটা তোমাদেরকে আমি বলে দিয়েছি, তাই তো? তাহলে এখানে প্রাকৃতিক কারণ কটা জানলাম আমরা? 6টি। কি কি আমাকে একটু বলো তো? অতিরিক্ত বৃষ্টিপাত, খুব ভালো। 2 নম্বর কি বলেছি আমরা? তুষার গলন। 3 নম্বর বরফের গলন। 4 নম্বর ভরা কোটাল। 5 নম্বর সামুদ্রিক জলোচ্ছ্বাস। আর 6 নম্বর নদীর সর্পিল সংকীর্ণ বা মুজে যাওয়া গতিপথ, তাই তো? খুব ভালো, 6টি কারণ সবাই খুব ভালোভাবে মনে রেখেছো, বলতে পেরেছো। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটুকু পর্ব, যেটুকু অংশ আলোচনা করলাম, বন্যা কাকে বলে, বন্যার প্রভাবিত অঞ্চল কোনগুলো, বন্যা ভারতবর্ষে বন্যার বড় বড় ঘটনাসমূহ এবং বন্যার প্রাকৃতিক যে কারণ, 6টি কারণ, এই 6টি কারণও তোমাদেরকে একসাথে জিজ্ঞাসা করতে পারে। আবার এর মধ্যে 6টি কারণের মধ্যে যে কোনো 2টি কারণ, যে কোনো 3টি কারণ উল্লেখ করে দিয়ে সেগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তাই সবটুকু অংশ তোমাদেরকে খুব ভালোভাবে পাঠ্যপুস্তক থেকে দেখে নিতে হবে। ঠিক আছে, এরপর যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমাকে শুরুতেই বলবে। এবং আজকের আলোচনার পর আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি, এই প্রশ্নগুলো সামনে রেখে তোমরা এই অংশটা একটু পড়বে। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে এর পরবর্তী অংশ আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।